দেখে নেব খেলার সময় শিরোনাম। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুতে এবার সুজনের কাঠ গড়ায় আমিনুল ইসলাম বুলবুল। তামিম চাইলে আবারও ফিরবেন বোর্ডে, বললেন সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ড সিরিজেও মিরপুরে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির, জানালো গ্রাউন্ডস কমিটি। পূর্বাচলের মাটি চুরির ঘটনায় তদন্তের সিদ্ধান্ত। বাফুফেতেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন আসিফ মাহমুদ, মন্তব্য সার্চ কমিটি সদস্য মেজর ইমরোজের। তাবিদকে বাধা দিতে চেয়েছিলেন বাফুফে নির্বাচনে। এবং বিশ্বকাপ প্রস্তুতি সারতে অবশেষে ইউরোপীয় দলের বিপক্ষে খেলছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে লড়াই 9 জুন। আরেক প্রতিপক্ষ আমেরিকা মহাদেশের হন্ডুরাস। শুরুতে ক্রিকেট। তামিম ইকবাল চাইলে আবারও বিসিবিতে ফিরবেন খালেদ মাহমুদ সুজন। অ্যাডহক কমিটির সভাপতিকে নিয়ে বেশ আশাবাদী সাবেক টাইগার অধিনায়ক। তবে কাঠগড়ায় তুললেন আমিনুল ইসলাম বুলবুলকে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন বিসিবির সদ্য সাবেক সভাপতিকে। বুলবুলের তুলনায় তামিম সিদ্ধান্ত গ্রহণে বেশি পারদর্শী, বিশ্বাস সুজনের। 2013 থেকে টানা 3 মেয়াদে বিসিবি পরিচালকের দায়িত্ব সামলেছেন খালেদ মাহমুদ সুজন, নানান সময়ে নানান দায়িত্বে। তবে জুলাই বিপ্লবের পর নাজমুল হাসান পাপনের বোর্ড ভেঙে গেলে বিসিবিতে ইতি ঘটে সুজন অধ্যায়েরও। এরপর ভিন্ন দুই সভাপতির নেতৃত্বে গঠন করা হয় ভিন্ন দুই বোর্ড। ফারুক আর বুলবুল দুজনই সাবেক ক্রিকেটার হলেও বোর্ডে উপেক্ষিত ছিলেন সুজন। পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও বিসিবির সঙ্গে দূরত্ব কমছে সাবেক টাইগার অধিনায়কের। অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই প্রথম বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেলাম। 3 মাসের জন্য আসছে। এখন বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না, বাট প্রায়োরিটি সেট করে তামিম যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা আছে, তাও খেলাটা হচ্ছে, সবচেয়ে বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসে যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল। তামিমের প্রশংসা করলেও সাবেক দুই বোর্ড প্রেসিডেন্টকে তুললেন কাঠগড়ায়। বিশেষ করে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। যেমন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এটা ওনার ফাইট করা উচিত ছিল, আমি যেটা মনে করি। এবং ওনার সরকারকে বলা উচিত ছিল তাহলে যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি তাহলে আমি রিজাইন করবো। ওনার এইটুকু গার্ড দেখানো উচিত ছিল এটলিস্ট। দায়িত্ব গ্রহণের পর থেকে বিসিবিতে ব্যস্ত সময় কাটছে তামিমের। ঘরোয়া ক্রিকেট নিয়ে নিচ্ছেন একের পর এক বড় সিদ্ধান্ত। বাড়ানো হয়েছে নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক। অচলাবস্থা কাটছে ঢাকা লিগের। সিদ্ধান্ত গ্রহণের বেলায় আমিনুলের চেয়ে তামিমকে এগিয়ে রাখলেন সাবেক এই পরিচালক। এর আগেও প্রিভিয়াসলি দুটা সিনিয়র ক্যাপ্টেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, ফারুক ভাই এবং বুলবুল ভাই। দুজনে অনেক এক্সপিরিয়েন্স, তারাও ক্রিকেটার, ভালো মানুষ, ভালো ক্রিকেটার ছিলেন। তারা কেন পারেন নাই, বা কোন দিকে তারা আটকে ছিলেন, কেন বা ডিসিশন নিতে পারেন নাই, না কী হয়েছে আমি জানি না। বাট আমি মনে করি যে তামিমকে ইন্টারিম দায়িত্ব দেওয়া আছে, তাই মনে হয় ডিসিশন নিতে পারবে এবং সবার সাথে মিলেই সে কাজ করতে পারবে, এবং তামিমের ইচ্ছেটাও সেটা। কোন ভূমিকায় সুজন বিসিবিতে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। নির্বাচনে জয়ী হলে ফিরতে পারেন পরিচালক হিসেবে। এর আগে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে কাজ করেছেন। সমালোচনা আছে, তবে ক্রিকেটে তার অভিজ্ঞতা দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে তামিমের বোর্ডের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের পর নিউজিল্যান্ড সিরিজেও মিরপুরে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির নতুন গ্রাউন্ডস কমিটির। শনিবার চট্টগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করে দ্রুতই সেখানের সব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এছাড়া পূর্বাচলের মাটি চুরির ঘটনা আবারও তদন্ত করে সিদ্ধান্ত নেবে বর্তমান বোর্ড। পর্যবেক্ষণ করে গত বোর্ডের সময় নেয়া 100 উইকেটস পরিকল্পনাও বাস্তবায়নের ইচ্ছা আছে বলে জানান বাবু।
কদিন আগে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে গঠন হয়েছে অ্যাডহক কমিটি। নতুন এই কমিটির সামনে প্রথম চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ। ম্যাচ ভেন্যু চট্টগ্রামের আউটফিল্ডের বেহাল অবস্থা। সব সমস্যা নিয়ে এদিন আলোচনায় বসে নতুন গ্রাউন্ডস কমিটি। পাকিস্তান সিরিজে মিরপুর দেখেছে স্পোর্টিং উইকেট, ক্রিকেটাররাও দেখিয়েছে তাদের নৈপুণ্য। নিউজিল্যান্ড সিরিজে কেমন হবে মিরপুরের উইকেটের চরিত্র? চট্টগ্রাম স্টেডিয়াম নিয়েও কি সিদ্ধান্ত নিল নতুন কমিটি? নিউজিল্যান্ডের সাথে যেহেতু খেলা, আমরা অবশ্যই আমাদের যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যে হোমে তো খেলা হলে বোঝেনি আমাদের খেলোয়াড়দের বা আমাদের কিছু চাহিদা থাকে। আমরা চাই একটা সুন্দর উইকেট হবে, যে উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়াররাও খেলে স্বাচ্ছন্দ্য ফিল করবে। ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলি সিলেক্ট করা হয়েছে সেগুলির কি কন্ডিশন, কি কি প্রয়োজন আছে সেগুলির ব্যাপারে আমি আগামী 2 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য আমি বলেছি, এবং রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এদিকে বুলবুলের বোর্ডে পূর্বাচলের মাটি চুরি নিয়ে আলোচনা হয়েছে, অনেক তদন্ত রিপোর্টও জমা পড়েছে। সেই চুরি নিয়ে কি পদক্ষেপ নেবে বর্তমান অ্যাডহক কমিটির গ্রাউন্ডস ডিপার্টমেন্ট? আসলে কি ঘটনা ঘটেছিল সেই সত্য উদ্ঘাটনের চেষ্টা করবো ইনশাল্লাহ। ডেফিনেটলি 5ই আগস্টের পরে গ্রাউন্ডসগুলিতে কি হয়েছে, ভেন্যুগুলিতে কি হয়েছে সবগুলি আমরা খতিয়ে দেখব। তাছাড়া আগের গত 15-16 বছর যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমরা খতিয়ে দেখব। গেল বোর্ডে পাইলটের গ্রাউন্ডস কমিটি প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে হাতে নিয়েছিল 100 উইকেটস করার পরিকল্পনা। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নতুন চেয়ারম্যান। পর্যবেক্ষণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা আছে বর্তমান বোর্ডের। প্রত্যন্ত অঞ্চল থেকে যদি খেলোয়াড় তুলে আনতে হয় তাদেরকে ফ্যাসিলিটিসটাও এনশিওর করতে হবে, অর্থাৎ একটি মাঠের পাশাপাশি উইকেটটা যাতে একেবারে ভালো স্ট্যান্ডার্ড হয় সেটাও ব্যবস্থা করতে হবে। 100 উইকেট প্ল্যান যেটা পাইলট করেছে এটা একটি ভালো উদ্যোগ। যদি আমরা দেখবো, আগে খতিয়ে দেখবো যে এগুলি কোথায় কোথায় করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা দেখার পরে আমরা এটা সিদ্ধান্ত নেব যে এগুলি করা প্রয়োজন আছে কি না। 3 মাসের মেয়াদে বিসিবিতে এই অ্যাডহক কমিটি। এই সময়ের মধ্যেই খুলনা বগুড়া স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করার পরিকল্পনার কথা জানান নতুন চেয়ারম্যান। সবগুলি কমপ্লিট করতে পারবো বলে আমি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তাবিথ আউয়ালের বাফুফে নির্বাচন করায় বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফিফা কঠোর প্রতিষ্ঠান হওয়ার কারণে সার্চ কমিটির অনুরোধের প্রেক্ষিতে পরবর্তীতে তার সঙ্গে ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকেন, এমন মন্তব্য করেছেন ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। অন্যান্য ফেডারেশনগুলোতে মন মতো কমিটি দিয়ে সমস্যা তৈরি হলে দায় দিতেন সার্চ কমিটির বলেও অভিযোগ তার। তৎকালীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়ে নানা অনিয়মে জড়ানোর অভিযোগ উঠেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে। রাজনীতি মুক্ত করার নামে নিজের পছন্দের লোকদের বিভিন্ন ফেডারেশনে বসানোর পরিকল্পনা হাতে নেন সাবেক উপদেষ্টা। ক্রীড়াঙ্গন সংস্কারের নামে গঠন করেন সার্চ কমিটি, যে কমিটি মূলত বিভিন্ন ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধনের কথা ছিল। কিন্তু আসিফ চেষ্টা করেন মন মতো কমিটি গঠনের, যে কারণে মতবিরোধ হয় সার্চ কমিটির সঙ্গেও। এমন অনিয়ম দেখে কমিটি থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন সদস্য ইমরোজ আহমেদ। সার্চ কমিটির উপদেষ্টার কথা মতো কাজ না করায় এনএসসি থেকে নতুন করে আরও একটি কমিটি গঠন করেন আসিফ মাহমুদ, যাদের মাধ্যমে মন মতো লোকদের ফেডারেশনে বসানোর অভিযোগ সাবেক উপদেষ্টার বিরুদ্ধে। যে কোনো জায়গায় দেখবেন কোনো গোলমাল হলেই বলে এটা সার্চ কমিটি করেছে, আসলে কিন্তু সার্চ কমিটি করেনি। সার্চ কমিটিকে অনেক কাজ করতে দেওয়াই হয়নি। ফেডারেশন সিলেকশন ওয়াজ নট আওয়ার জব, উই রিফিউজ টু ডু দ্যাট। ওনারা জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে আবার একটা কমিটি করলেন মার্চ বা মে মাসের দিকে। আমাদের প্রস্তাবনার সাথে দেখতাম তার পিএস একটা প্রস্তাবনা নিয়ে আসছে। তো তার পিএস প্রস্তাবনা যদি নিয়ে আসে, তার যদি এতই দক্ষতা থাকে, তাহলে কেন তাকে এই কমিটির সাথে যোগ করানো হলো না, বা তাকে দিয়েই কেন করানো হলো না? ওয়াই উই ওয়ার ইউজড? ওনাকে সব জায়গায় বিচরণ করতে দেখা গেছে, এবং আমি এবং আমার এই সার্চ কমিটির কনভেনার জোবাইদুর রহমান রানা, আমরা সবচেয়ে অপ্রিয় পাত্র ছিলাম। আসিফ মাহমুদ বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের। ফুটবল ফেডারেশন নির্বাচনের আগে নানাভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা করেন তিনি, যদিও সার্চ কমিটির অনুরোধে সেই অবস্থান থেকে সরে আসেন। তাবিথ আউয়ালকেও প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বাধাগ্রস্ত করেছেন, অনেক রকমের কথা বলেছেন। ওনার সাথে এ আসবে কেন, ও আসবে কেন, এ থাকবে কেন, অনেক শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা উনি করেছেন। আমাদের সাথেও আলাপ করেছেন। আমরা বলেছি আপনি এটাতে হস্তক্ষেপ করেন না, লেট ইট গো, ইজ নর্মাল ওয়ে। কারণ ফিফা ইজ ভেরি স্ট্রং। হঠাৎ করে আমাদেরকে এমন কোনো বিশিষ্ট দল আমরা না, আমাদেরকে যদি ওনারা আটকে দেয় তাহলে আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাব। সামহাউ তাবিথ আউয়াল গট থ্রু।
উপদেষ্টার মন মতো কাজ না করায় সার্চ কমিটির কার্যক্রম চালিয়ে যেতে অসহযোগিতা করা হয় বলেও অভিযোগ করেন বিওএ সহসভাপতি ইমরোজ আহমেদ। লিডারশিপ চেঞ্জ করা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে লিগের শীর্ষস্থান মজবুত করতে আরামবাগের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। শনিবার কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 3:30টায়। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে কিংস। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে পয়েন্ট টেবিলে বেশ এগিয়ে আছে তারা। লিগে নিজেদের সবশেষ ম্যাচে ফর্টিসকে 3-2 গোলে হারানো বসুন্ধরা আরামবাগকে হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায়। দারুণ ছন্দে আছে ক্লাবটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়টন। এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগে সর্বোচ্চ গোল করেছেন তিনি। নিজেদের সবশেষ 5 ম্যাচে 11 গোল করেছেন বসুন্ধরার ফরোয়ার্ডরা। আরামবাগের বিপক্ষেও গোলের সেই ধারা অব্যাহত রাখতে চায় তারা। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ফর্টিস এফসি। নিজেদের শেষ ম্যাচে বসুন্ধরার কাছে হেরে টেবিলের 2য় স্থান হারিয়েছে তারা। শিরোপার রেসে টিকে থাকতে যে কোনো মূল্যে পুলিশের বিপক্ষে জয় তুলে নিতে হবে ফর্টিসের। ইউরোপিয়ান ইউনিয়নের আই অ্যাম দ্য ফিউচার প্রোগ্রামের অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের উপস্থিতিতে সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ঋতু। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এর আগেও বাংলাদেশ ফুটবলের উন্নয়নে ফেডারেশনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। নারী ফুটবলের উন্নয়নেও কাজ করার কথা জানিয়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ না খেলতে পারার আক্ষেপ কাটছে আর্জেন্টিনার। 2026 বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন করে 2 ম্যাচের সূচি ঠিক করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। 23তম আসরের আগে যুক্তরাষ্ট্রে আগামী 6 জুন হন্ডুরাস এবং 9 জুন আইসল্যান্ডের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। শুধু তাই নয়, বর্নিল ক্যারিয়ারের সবচেয়ে দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে খেলার রেকর্ড করতে যাচ্ছেন মেসি। 2022 সালে মরুর বুকে ঝড় তুলে আরাধ্য বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা। 36 বছর পর তৃতীয় শিরোপা জয়ে সব সমালোচনার দাঁত ভাঙা জবাব দেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের পর গত 4 বছরে একাধিক ম্যাচ জিতেছে আলবিসেলেস্তে। তবে গত 4 বছরে ইউরোপের কোনো প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলা হয়নি মেসিদের। সাফল্য পেলেও সঙ্গে সমালোচনাও জুটেছে বিস্তর। সবশেষ মৌরিতানিয়ার বিপক্ষে 2-1 ও জাম্বিয়ার বিপক্ষে 5-0 গোলের জয়ের পরও সংবাদ সম্মেলনে কথা শুনতে হয়েছিল স্ক্যালোনিকে। গণমাধ্যমেও শক্ত প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ না খেলা নিয়ে হয়েছে সমালোচনা। দরজায় কড়া নাড়ছে 2026 বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 11 জুন শুরু হয়ে 19 জুলাই পর্যন্ত চলবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। যে গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে 16 জুন ম্যাচ দিয়ে। এরপর 22 ও 27 জুন তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। গত 4 বছরে ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ না খেলায় ধারণা করা হচ্ছিল এই প্রথম এমন অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তে। তবে দেরিতে হলেও টনক নড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস ও ইউরোপের দেশ আইসল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে নামার আগে 2টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 6 জুন হন্ডুরাসের বিপক্ষে তাদের ম্যাচটি হবে টেক্সাসের কাইল ফিল্ডে। কলেজ স্টেশনের ওই মাঠে দর্শক ধারণ ক্ষমতা 1,02,753। লিওনেল মেসির বর্নিল ক্যারিয়ারে এটাই হবে সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা। জাতীয় দলের হয়ে এর আগে মারাকানায় 2014 বিশ্বকাপ ও 2021 সালে কোপা আমেরিকার ম্যাচ খেলেছেন মেসি। দর্শক ধারণ ক্ষমতা ছিল 78,000-এর একটু বেশি। কাতারের লুসেল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ছিল 88,966। মেটলাইফ, ভারতের সল্ট লেক, নিউ ক্যাম্পে খেলার অভিজ্ঞতা থাকলেও কাইল ফিল্ডের দর্শক ধারণ ক্ষমতা এদের মধ্যে সবচেয়ে বেশি। এটি হবে এই স্টেডিয়ামের 2য় ম্যাচ। এর আগে 2024 সালে খেলা ব্রাজিল মেক্সিকো ম্যাচ মাঠে বসে দেখেছিলেন 85,000 দর্শক। হন্ডুরাসের পর 9 জুন আলাবামার অবার্ন জর্ডানহের স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আইসল্যান্ড। এই মাঠের 87 বছরের ফুটবল ইতিহাসে এটাই হবে প্রথম ম্যাচ। 2018 সালে রাশিয়া বিশ্বকাপে দেখা হয়েছিল আর্জেন্টিনা ও আইসল্যান্ডের। সে ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছিল। এই 2 ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামতে চান স্ক্যালোনি। বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়েই এই 2 ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
পারভিন আক্তার, সময় সংবাদ। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হতে চলেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ। সম্প্রতি নতুন করে আবারও টিকিটের দাম বাড়িয়েছে ফিফা, যা সাধারণ দর্শকদের ক্রয় ক্ষমতার বাইরে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু যুক্তরাষ্ট্রের বিগ ম্যাচ নয়, টিকিটের এই অতিমূল্য লক্ষ্য করা গেছে মেক্সিকো এবং কানাডার সাধারণ ম্যাচগুলোতেও। শুরু না হতেই আলোচনার কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026। যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হামলার আশঙ্কা থাকলেও বড় হয়ে উঠেছে এই আসরের খরচের হিসেব, যার কেন্দ্রে রয়েছে ম্যাচ টিকিটের অতি উচ্চ মূল্য। ফিফা আগেই জানিয়েছিল এবারের বিশ্বকাপে টিকিটের কোনো নির্ধারিত মূল্য থাকবে না, বরং চাহিদার ভিত্তিতে ওঠানামা করবে দাম। তাই পঞ্চম ধাপে টিকিট ছাড়ার পর প্রতি সপ্তাহে আপডেট হচ্ছে মূল্য, যার সবশেষ তালিকা ব্যাপক হারে উদ্বেগ তৈরি করেছে সাধারণ ভক্তদের মাঝে। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। গুরুত্বের বিচারে দেশ দুটির ভক্ত ব্যতীত অন্য কোনো দেশের সমর্থকদের মাঝে এই টিকিট নিয়ে নেই বাড়তি চাহিদা, তবুও বেড়ে চলেছে মূল্য। কিছুদিন আগে ফিফা জানিয়েছিল এই ম্যাচের ক্যাটাগরি 1 টিকিটের মূল্য $2,735 মার্কিন ডলার। তবে ফিফা ওয়েবসাইট বলছে এই টিকিটের বর্তমান মূল্য এখন $4,105। টিকিটের এমন চাহিদার কারণে কৌশলে পরিবর্তন এনেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ক্যাটাগরি 1-এর সেকেন্ড রো টিকিট ছাড়া হয়েছে বাজারে। প্রথম শ্রেণীর হলেও এই টিকিট যাদের সংগ্রহে থাকবে তাদের বসতে হবে গ্যালারির দ্বিতীয় সারিতে। এজন্য একজন ভক্তকে গুনতে হবে 1,940 থেকে শুরু করে $2,330 মার্কিন ডলার পর্যন্ত। শুধু যুক্তরাষ্ট্র নয়, টিকিটের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির নজির গড়েছে কানাডা এবং মেক্সিকোর ম্যাচগুলো। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টরন্টোতে কানাডার ওপেনিং ম্যাচের ক্যাটাগরি 1 টিকিটের মূল্য এখন $3,360 মার্কিন ডলার। তবে নাগালের মধ্যেই রয়েছে রাউন্ড অফ 16 ম্যাচ টিকিটের দাম। সবচেয়ে অস্বাভাবিক হারে টিকিটের দাম বেড়েছে ফাইনাল ম্যাচের। 19 জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফে পর্দা নামবে এই আসরের, যা দেখতে হলে একজনকে গুনতে হবে $10,990 মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় 13.5 লাখ টাকা। এই ম্যাচের ক্যাটাগরি 2 টিকিট মূল্য $7,380 মার্কিন ডলার। আর তৃতীয় শ্রেণীর আসনে বসে ফাইনাল উপভোগ করতে চাইলে খরচ করতে হবে $5,785 মার্কিন ডলার। এমন আকাশ ছোঁয়া মূল্যের পরও ফিফা গেল বৃহস্পতিবার জানায় বিশ্বকাপ ফাইনালের সব টিকিট আপাতত সোল্ড আউট। কৃত্রিম সংকট তৈরি করে একেবারে শেষ মুহূর্তে টিকিট বাজারে এনে তার দাম আরও বাড়ানোর জন্যই এমন কৌশল হাতে নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। এস এম ইকবাল, সময় সংবাদ। লা লিগায় জয়ে ফেরার লক্ষ্যে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জিরোনা। এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন কোচ আলভারো আরবেওলা। ক্লাবের ভেতরের নানা সমস্যার প্রভাব মাঠের পারফরমেন্সে পড়বে না বলেও আশা তার। মাঠে দর্শকদের সংযত আচরণের অনুরোধ করেছেন রিয়াল কোচ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে রাত 1টায়। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ম্যাচটা দীর্ঘদিন হৃদয়ে কাটা হয়ে থাকবে রিয়াল মাদ্রিদের কাছে। ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে সফল দলটাকে এক যুগ পর তাদের মাঠেই হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। তবে খাদের কিনারায় দাঁড়িয়েও যে ঘুরে দাঁড়াতে জানে লস ব্লাঙ্কোস, সেটাও জানা সমর্থকদের। তাই তো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ শেষে কোচ জানিয়েছিলেন অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আরও বিপজ্জনক হয়ে নামবেন তারা। তবে আপাতত চ্যাম্পিয়ন্স লিগের পোস্টমর্টেম তুলে রেখে লিগে মনোযোগ দিতে চান আলভারো আরবেলোয়া। মায়োর্কার কাছে হারের পর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান এখন 7 পয়েন্ট। 30 ম্যাচ শেষে 76 পয়েন্ট কাতালানদের। রিয়াল দাঁড়িয়ে 69 পয়েন্ট নিয়ে 2-এ। একে তো মাঠের পারফরমেন্সে যাচ্ছে খারাপ সময়, এর ওপর আবার কোচ ও অধিনায়ক দানি কারবাহালের দ্বন্দ্বের খবর বাইরে বের হয়ে আসায় বিপাকে ক্লাব। অভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত রিয়াল মাঠের পারফরমেন্স দিয়ে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চায়। জিরোনার বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশী নামাতে চান কোচ। মাঠে ভিনিসিয়াসের বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়েও সমালোচনা করেছেন সমর্থকদের। বার্নাব্যুতে ইসলাম বিদ্বেষী স্লোগানের পর সমর্থকদের সংযত হওয়ার অনুরোধও করেছেন তিনি। আমি মাঠে নেমে জিরোনাকে হারাতে চাই। ফলাফল যাই হোক না কেন, আমি মায়োর্কাতে সম্ভাব্য সেরা দলই নামিয়েছিলাম। যেহেতু আমি এখানে কোচিং করাচ্ছি, আমি বোটেশন বা পরের ম্যাচ নিয়ে ভাবি না।
সামনে যে ম্যাচ আছে সেটাই সে সময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই আমি এমন একটি দল মাঠে নামাবো যারা এই দায়িত্ব পালনে সক্ষম। কোচ ও রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আমি কি ভাবি তা আপনারা সবাই জানেন। তার যে প্রতিভা এবং আমি দায়িত্ব নেয়ার পর থেকে সে যে পারফরমেন্স করে আসছে তাতে সমর্থকদের কাছে এমন আচরণ আশা করে না। আশা করি সমর্থকরা মাঠে সব ধরনের বর্ণবাদী আচরণ থেকে দূরে থাকবেন। জিরোনা ম্যাচের শুরুর একাদশে পাওয়া যাবে ইনজুরি থেকে ফেরা কামাভিঙ্গা ও জুড বেলিংহামকে। প্রিমিয়ার লিগে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে কামাভিঙ্গার, তবে আপাতত রিয়ালের লিগ ম্যাচে মনোযোগ দিতে চান তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে আর বেলোয়া পাচ্ছেন না রদ্রিগো, থিবো কোর্তোয়া ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে পাওয়া যাবে ফারলান মেন্ডিকে। সবশেষ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে হারলেও এমবাপ্পে গোলে ফেরায় স্বস্তিতে কোচ। জিরোনার সঙ্গে এটা রিয়ালের 14তম সাক্ষাৎ। এর মধ্যে 8 ম্যাচে জয় আছে মাদ্রিদিস্তাদের, 3টি ম্যাচ জিতেছে জিরোনা। পারভিন আক্তার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বার্সেলোনা। লিগ প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে রেফারির পক্ষ থেকে অনৈতিক সিদ্ধান্তের শিকার হয়েছে দল বার্সা, এমনটাই দাবি করা হয়েছে। ইউসিএলে হারের তিক্ততা ভুলে স্প্যানিওলের বিপক্ষে মাঠে নামছে কাতালান শিবির। ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল রাত 10:30টায়। ন্যু ক্যাম্পে এভাবে বিধ্বস্ত হবে তা হয়তো কল্পনাও করেনি বার্সেলোনা, কারণ আতলেটিকো মাদ্রিদ 2006 সালের পর কখনো এই মাঠে জয়ের দেখা পায়নি। ঘরের মাটিতে হেরে একরকম খাদের কিনারে হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্ন দেখা দলটা যে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরেছে 2-0 গোলে। হারের রেশ এখনও কাটেনি বার্সার। ম্যাচে ঘটে যাওয়া এক ঘটনায় উত্তপ্ত হয় কাতালানদের ডাগ আউট। ম্যাচের 54 মিনিটে গোলরক্ষক কিক করে পুনরায় খেলা শুরু করলেও ডিবক্সের ভেতরে হ্যান্ডবল করলে তা রেফারি পেনাল্টি দেয়নি জানিয়ে ডাগ আউটে ক্ষোভ ছাড়েন কোচ। সেই ক্ষোভ আর ডাগ আউটে সীমাবদ্ধ নেই, এবার তা গিয়ে পড়েছে উয়েফার অভিযোগ বক্সে। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা উয়েফাতে অভিযোগ করেছে জানিয়ে কথা বলেছেন কোচ হ্যান্সি ফ্লিক। আমি বিশ্বাসই করতে পারছি না যে এটাকে পেনাল্টি দেওয়া হয়নি। এটা একেবারে পরিষ্কার ছিল, যা ভালো অনুভূতি দেয় না। বার্সেলোনা এটাকে বড় ধরনের ডিএআর এর সম্পৃক্ততার অভাব হিসেবে দেখছে। এটা বড় ধরনের ভুল। আমরা আনুষ্ঠানিকভাবে উয়েফাতে অভিযোগ দায়ের করেছি। ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক, বিষয়টি স্বীকার করুক যে ভুল হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের তিক্ততা ভুলে তাদের মাঠে নামতে হচ্ছে লিগ লড়াইয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল স্প্যানিওল। সবশেষ লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের হার সঙ্গী হওয়ায় বার্সার জন্য পথটা কিছুটা সহজই হয়েছে। পয়েন্ট ব্যবধান হয়েছে 7। 10 নম্বর অবস্থান স্প্যানিওলের। অ্যাটলেটিকোর বিপক্ষে হেরে লম্বা সময় পর ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে কাতালানরা। স্প্যানিওলের বিপক্ষে সবশেষ 5 দেখায় 4 জয় আর 1 ড্র। বার্সা যেখানে আছে দারুণ ছন্দে, সেখানে স্প্যানিওল আছে হার আর ড্রয়ের মাঝে। এই ম্যাচে বের্নাল, ক্রিস্টিয়ানসেন, রাফিনিয়াদের পাচ্ছেন না ফ্লিক। সন্দেহের তালিকায় আছেন পেদ্রি ও ডি জং। ম্যাচটাও ঘরের মাঠে, নিশ্চয়ই লামিন ইয়ামালরা চাইবেন আবারও জয়ে ফিরতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অ্যাটলেটিকো ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কারণে শাস্তি পেলেন রেফারি এস্তোভান কোভাচ। চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের বাকি ম্যাচগুলো পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রোমানিয়ান এই রেফারিকে। শুক্রবার এমন সিদ্ধান্ত জানিয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে এস্তোভানের শাস্তির পরিমাণ বাড়তে পারে আরও। ফুটবলে রেফারির ছোট্ট একটা সিদ্ধান্ত মোড় ঘুরিয়ে দিতে পারে গোটা ম্যাচের। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বদৌলতে ম্যাচ পরিচালনা অনেক সহজ হলেও ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয় কেউই। এই যেমন বার্সেলোনা আতলেটিকো ম্যাচ, ফলাফল ছাপিয়ে যে ম্যাচ আলোচনায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে, আর সে বিতর্কের জন্ম দিয়েছেন রোমানিয়ান রেফারি স্তোভান কোভাচ। ম্যাচের 54তম মিনিট, গোলকিকের বল আতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো পা দিয়ে ঠেলে দেন সতীর্থ মার্ক পুবিলের দিকে। খেলা শুরু হয়েছে বলে মনে হলেও বল হাত দিয়ে ঠেকান পুবিল, এরপর পাস দেন আবারও গোলরক্ষকের কাছে।
সেখানেই বিতর্কের জন্ম, ক্ষোভে ফুঁসে ওঠে গোটা ক্যাম্প নো। পেনাল্টির আবেদন করে বার্সা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট, তবে তাদের ডাকে সাড়া দেননি স্টোভান, কিংবা VAR এর সাহায্যও নেননি ওই রেফারি। মার্ক পুবিল ততক্ষণে দেখে ফেলেছিলেন একটা হলুদ কার্ড। হ্যান্ডবল হলে লাল কার্ডের সংখ্যা ছিল। বার্সার পাওয়ার কথা ছিল একটা পেনাল্টিও, তবে ভাগ্য পক্ষে ছিল অ্যাথলেটিকোর। শিশুতোষ ভুলের মাসুল গুনতে হয়নি। যদিও ওই ম্যাচের পর থেকে আলোচনায় স্টোভান, উয়েফার কাছে অভিযোগ দায়ের করেছে কাতালানরা। সিদ্ধান্ত ভুল নাকি সঠিক সে বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি উয়েফা, তবে শাস্তি পেলেন স্টোভান। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এই রোমানিয়ান রেফারিকে আর কোনো ম্যাচে রাখছে না ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিতর্কিত সিদ্ধান্ত দিলেও ইউরোপিয়ান ফুটবলে সুনাম আছে রেফারি স্টোভানের। 2018 থেকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ পরিচালনা করেন। গত মৌসুমের ফাইনালেও মাঠে ছিলেন তিনি। 2024 ইউরোপা লিগের ফাইনালটাও সামলেছেন এই স্টোভান। এর আগে বার্সেলোনার 2 ম্যাচ আর অ্যাথলেটিকোর 4টা ভিন্ন ম্যাচে রেফারি হিসেবে ছিলেন স্টোভান। মজার বিষয় হচ্ছে ওই 6 ম্যাচের একটাতেও জেতেনি এই 2 স্প্যানিশ জায়ান্টরা। কেবল ম্যাচ পরিচালনায় অব্যাহতি দিয়েই স্টোভানকে শাস্তি দিচ্ছে কিনা উয়েফা, এটাই এখন দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার পথে আরও এগিয়ে যেতে মাঠে নামছে আর্সেনাল। গানারদের প্রতিপক্ষ বোর্নমাউথ। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার বিকেল 5:30টায়। একই দিনে রাত 10:30টায় মাঠে নামবে লিভারপুল। অলরেডদের প্রতিপক্ষ ফুলহ্যাম। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আর্সেনাল। অনেক গানার্স সমর্থক এরই মধ্যে 22 বছর পর শিরোপা ঘরে তোলার স্বপ্নও দেখতে শুরু করেছেন। যদিও সম্প্রতি ইংলিশ ফুটবল লিগের 2টি গুরুত্বপূর্ণ শিরোপার রেস থেকে ছিটকে পড়েছে আর্সেনাল। কারাবাও কাপের পর FA কাপও হাতছাড়া হয়েছে তাদের। তাতেই চিন্তায় পড়ে গেছেন অনেক আর্সেনাল ফ্যান। তীরে এসে আবারও তরি ডুববে না তো? ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে বোর্নমাউথের বিপক্ষে এবার মাঠে নামছে আর্সেনাল। নিজেদের মাঠ হলেও এই ম্যাচের আগে বাড়তি সতর্ক আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। লিগের শেষ এই কয়েক ম্যাচেই কিছুতেই পা হরকাতে চান না তিনি। লিগ যতই শেষের দিকে যাচ্ছে, প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন কোনো প্রকার ভুল করা চলবে না। আমাদের দল হিসেবে খেলতে হবে এবং আমরা জয়ের জন্য খেলব। প্রতিটা সুযোগ কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবে ছেলেরা। এই ম্যাচের আগে দলের ইনজুরি সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্সেনাল কোচের। ইনজুরির কারণে বুকায়ো সাকা, ওডেগার্ড ও ট্রোসার্ডদের শুরুর একাদশে পাচ্ছেন না মিকেল আর্তেতা। গ্যাব্রিয়েল, সালিভা, কালাফিউরি, বেন হোয়াইটরা থাকবেন গানার্সদের ডিফেন্স লাইনে। মাঠে ভরসা জুবেমেন্দি ও ডেকলান রাইস। আক্রমণের নেতৃত্ব দিবেন ভিক্টর গিওকেরেস, মার্টিনেল্লি, কাই হাভার্টস ও ননি মাদুইকে। জয় তুলে নিয়ে টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে আনতে চায় আর্সেনাল। টানা 2 ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে গানার্স। এদিকে অন্য ম্যাচে অ্যানফিল্ডে ফুলহ্যামের মুখোমুখি হবে লিভারপুল। চলতি মৌসুমের সময়টা খুব একটা ভালো কাটছে না অলরেডদের। শেষ 6 ম্যাচে মাত্র 1টি জয়। শিরোপার রেস থেকে ছিটকে পড়েছে অনেক আগেই। এই মুহূর্তে লিভারপুলের একমাত্র লক্ষ্য আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া। যদিও কাজটা সহজ হচ্ছে না আর্নে স্লট বাহিনীর জন্য। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 5-এ থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেলসি। ব্লুজদের বিপক্ষে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে যে কোনো মূল্যে ফুলহামের বিপক্ষে জয় তুলে নিতে চায় লিভারপুল। দলের এমন দুঃসময়ে হোম গ্রাউন্ডে সমর্থকদের সমর্থন চাইলেন লিভারপুল কোচ। আমি জানি এই ক্লাবের সমর্থকদের মনোবল কেমন। তারা সবসময় আমাদের সঙ্গে আছে। যেমন ক্লাবের ভালো সময় তারা পাশে ছিল, আশা করি দলের এমন বাজে সময়ও তারা পাশে থাকবে। আমরা কথা দিচ্ছি, আমরা ঘুরে দাঁড়াবো। ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনজুরির কারণে মূল গোলরক্ষক অ্যালিসন বেকারকে না পেলেও পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবেন লিভারপুল কোচ। হুগো একিতিকে, মোহাম্মদ সালাহ, ফ্লোরিয়ান উডসরা ফর্মে ফিরলেই ম্যাচটা নিজের করে নিতে পারবে লিভারপুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। দেশে ফিরেছেন দক্ষিণ এশিয়ান রিলেশনস টুর্নামেন্টে স্বর্ণপদক জয়ী বাংলাদেশের 2 ব্যাডমিন্টন খেলোয়াড় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। পাকিস্তান থেকে আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় 2 শাটলারকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন এবং
সদস্য রাইসুল আলম খান। এ সময় প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরুষ দ্বৈতের ফাইনালে নেপালকে 2-1 সেটে হারিয়ে পদক জেতেন বাংলাদেশের সিফাত ও জয়। মুন্সিগঞ্জে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আসর দেখা গেল। দর্শকদের মাঝে এই টুর্নামেন্ট ঘিরে ছিল বিপুল উৎসাহ এবং উদ্দীপনা। সামনের দিনগুলোতেও এমন টুর্নামেন্ট বারবার দেখতে চায় সেখানকার স্থানীয় ক্রিকেট প্রেমীরা। মুন্সিগঞ্জের ধলেশ্বরীর তীরে মীরকাদিম গ্রিন ওয়েলফেয়ার সেন্টার মাঠে ছুটির দিনে ক্রিকেট উৎসব। মুন্সিগঞ্জ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে মাঠে নামে পাশাপাশি 2 পৌরসভার 2 দল। টসে জিতে প্রথমে ব্যাট করে 109 রান করে 11 স্টার। জবাবে মাত্র 4 উইকেট হারিয়ে 7 ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নবচেতনা স্পোর্টস অ্যাসোসিয়েশন। শুধু স্থানীয় ক্রিকেটার নয়, এই ম্যাচে বিজয়ী দলের হয়ে মাঠে নামেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের তারকা ক্রিকেটার রাব্বি। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নেন তিনি। আর যৌথভাবে টুর্নামেন্ট সেরা হয়েছেন সাগর ও আকিব। মাঠে ক্রিকেট হলে তো মাঠে লিগ হবে, এটা তো আমাদের অবশ্যই যে আশা যে আমরা সবসময় ক্রিকেটের ম্যাচ খেলতে থাকবো, এটাই আমাদের আশা। তো সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা, এই বৃষ্টির মধ্যে রোজার মধ্যে খেলা ছিল, ফাইনাল আসছে, শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। মাঠ বড় ছেলেপেলে ছিল, এখন সকাল থেকে দুপুরে যে অন্যান্য মানুষ জিজ্ঞেস করেন সকাল থেকে সারাদিন খেলা হয়, তাহলে মাঠ ভালো থাকবো কীভাবে? বেশ লম্বা সময় পর ক্রিকেটের এমন আয়োজনে প্রাণের সঞ্চার মুন্সিগঞ্জে। ফাইনাল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। একই সঙ্গে আক্ষেপ প্রকাশ করেছেন দীর্ঘদিন জেলা লীগ না হয়। আমি এখানে আম্পায়ারিং করে, আজকে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আজকে বিশ্বকাপে আম্পায়ারিং করেছি। তো আমার একটা কথা হচ্ছে গিয়ে যে অতীতে কি হয়েছে কাউকে দোষারোপ করব না, নতুন সরকার এসেছে। আমি প্রত্যাশা করি মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আর একটু পুনরুজ্জীবিত হবে। আমাদের যদি লিগ না হয় মুন্সিগঞ্জে, তাকে এখানে ক্রিকেট একাডেমিগুলো ধ্বংস হয়ে যাবে। এখান থেকে যে প্লেয়ারগুলো খেলা যে আগ্রহী, ক্রিকেট লিগ না হলে প্লেয়ারগুলো কোনো খেলাধুলো ছেড়ে দেবে। ক্রিকেটের মান উন্নয়নে দ্রুতই জেলা লীগ চালুর বিকল্প নেই মুন্সিগঞ্জে, যার প্রয়োজনীয়তা অনুভব করে প্রান্তিক পর্যায়ে খেলাধুলার প্রসার আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সাম্প্রতিক সময়ে খেলার আয়োজন খুব বেশি হয়নি, তো আমি আসার পরে এই একটি টুর্নামেন্ট খুব সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এটাতে আমাদেরও কনফিডেন্স বুস্ট আপ হয়েছে। আমরা আশাবাদী যে ধারাবাহিকভাবে আমরা এই ধরনের আরও টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে পারবো। গ্রিন ওয়েলফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমি আয়োজিত 2 মাস ব্যাপী ওস্তাদ মোতালেব পাটোয়ারি টি-20 ক্রিকেট টুর্নামেন্টে 48টি দল অংশ নেয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। দুপুরে সাইদার খলিল মীর কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাঠ জুড়ে ফুটবল উন্মাদনা আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পটিয়ার সাইদার খলিল মীর কলেজ প্রাঙ্গণ। সামাজিক সংগঠন এবিটস এর উদ্যোগে আয়োজিত হচ্ছে মাসব্যাপী এই গোল্ডেন ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হাটহাজারী ফারহাদাবাদ ক্রীড়া সংস্থা বনাম লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমি। প্রথমার্ধ থেকেই মাঠের দখল নেয় লোহাগাড়া। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে তারা। পুরো ম্যাচে দাপট বজায় রেখে লোহাগাড়া ফুটবল একাডেমিকে 4-1 গোলের বিশাল ব্যবধানে হারায় হাটহাজারী। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুতে এবার সুজনের কাঠ করায় আমিনুল ইসলাম বুলবুল। তামিম চাইলে আবারও ফিরবেন বোর্ডে, বললেন সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ড সিরিজেও মিরপুরে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির, জানালো গ্রাউন্ডস কমিটি। পূর্বাচলের মাটি চুরির ঘটনায় তদন্তের সিদ্ধান্ত। এবং বাফুফেতেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন আসিফ মাহমুদ। মন্তব্য সার্চ কমিটি সদস্য মেজর ইমরোজের। তাবিজকে বাধা দিতে চেয়েছিলেন বাফুফে নির্বাচনে। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সাব্বির মিথুন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।